তো সালটা 2005। চায়নার একটা শহরে দুটো কার একে অপরের সাথে ধাক্কা খায়। খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু তারপরেও সামনের কারের লোকটা গাড়ি থেকে নেমে তার গাড়িতে পড়া ডেন্ট বা দাগের ছবি তুলতে শুরু করে, কারণ তাকে তার গাড়ির ইন্স্যুরেন্স করাতে হতো। এবার পেছন থেকে যে লোকটা তাকে হিট করেছিল সেও নিজের কার থেকে বেরিয়ে আসে। সে তাকে অদ্ভুত সব প্রশ্ন করছিল, কিন্তু প্রথম লোকটা তার কথা একদমই পাত্তাই দিচ্ছিল না। আর তখনই হঠাৎ করে পেছনের লোকটা একটা চাকু বের করে খুব বাজেভাবে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। বেচারা তো ভাবার সময়ও পায়নি যে তার সাথে কি হলো, তার আগেই সে মারা যায়। এই কিলার তাকে তার গাড়িতে বসিয়ে দেয় আর নিজে নিজের কার নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে এই মার্ডার সিনে তেসুক আসে। সে একজন ইনভেস্টিগেটর ছিল। সে এখানকার সব কিছুর খোঁজ খবর নেয় আর তারপর গাড়িতে পড়া ডেন্টের ছবি নিয়ে এখান থেকে চলে যায়। তার ধারণা ছিল এটা তার জন্য একটা ভালো ক্লিউ হতে পারে। এরপর আমরা পরিচিত হই ডংসু নামের এক গ্যাংস্টারের সাথে। সে কোরিয়ার অনেক বড় একজন গ্যাংস্টার, আর কোরিয়াতে তার সবচেয়ে বড় গ্যাম্বলিং বা জুয়ার বিজনেস আছে। এই মুহূর্তে সে তার শত্রু গ্যাংয়ের লিডারের সাথে দেখা করতে এসেছিল, যে বিনা কারণেই তার বিজনেসে নাক গলাচ্ছিল। গ্যাংস্টার এখানে তার সাথে ডিল করতে এসেছিল। তাদের তর্কাতর্কির মাঝখানে তাদের অ্যাসিস্ট্যান্টরাও নিজেদের মধ্যে তর্ক শুরু করে দেয়। এই ব্যাপারটা দেখে ডংসু রেগে যায়। সে দাঁড়িয়ে প্রথমে নিজের অ্যাসিস্ট্যান্টকেই মারে, আর তারপর অন্য লোকের অ্যাসিস্ট্যান্টকে মেরে তার মুখের দাঁত ফেলে দেয়, আর বলে, যখন দুজন বড় মানুষ কথা বলছে তখন তোর কথা বলার সাহস হলো কি করে। হাতে থাকা ওই দাঁতগুলোকে সে নিচে রাখা ভডকার গ্লাসে ফেলে দেয়, আর সেই গ্লাসটাই অন্য গ্যাংস্টারের সামনে এগিয়ে দেয়। যে লোকটা ডংসুকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, সে ওই দাঁতওয়ালা ভডকা খেয়ে ডংসুর ডিল ডান করে দেয়। সিন কাট হয়ে পুলিশ স্টেশনে আমরা তেসুককে দেখি, যে তার সিনিয়রের সাথে আছে। সে তার সিনিয়রকে বলে যে শহরে হওয়া গত কয়েকটা মার্ডারের প্যাটার্ন একদম সেম, ঠিক কালকে হওয়া মার্ডারটার মতোই। আমার মনে হয় এটা একটা সিরিয়াল কিলিংয়ের কেস। তার কথা শুনেই তার সিনিয়র তার ওপর রেগে যায় আর বলে, পাগল নাকি? আমার মনে হয় তুমি আজকাল বেশি বেশি হলিউড মুভি দেখছো। তোমার কাছে যে কেসটা আছে সেটারই ইনভেস্টিগেশন করো, সেটাই বেশি বেটার হবে। অন্যদিকে গ্যাংস্টার একা একাই এবার নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়েছিল। সে এখনও রাস্তাতেই ছিল যে হঠাৎ করেই তার কারকে কেউ হিট করে দেয়। এটা আর কেউ না, বরং সেই সিরিয়াল কিলারই ছিল। ডংসু কার থেকে নেমে দেখল ডেন্ট নর্মালি ছিল। সে ইশারা করে কিলারকে ফিরে যেতে বলে নিজে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু ওই কিলার তো আর গাড়িতে ফিরে যাওয়ার জন্য আসেনি। সে হঠাৎ করেই ডংসুর ওপর হামলা করে বসে। আজকে তার কপাল খারাপ ছিল, সে জানতই না যে সে কার ওপর হামলা করছে। ডংসু পেছনে ঘুরে উল্টো এই কিলারকেই ধরে ফেলে। সেই কিলারকে অনেকগুলো পাঞ্চ মারে। অন্যদিকে কিলার নিজের ডিফেন্সের জন্য চাকু চালানো বন্ধ করেনি। এর রেজাল্ট হিসাবে ডংসু তার হাত থেকেই তার চাকু কেড়ে নিয়ে উল্টো তার ওপরই হামলা করে দেয়। এবার কিলারও বুঝে গিয়েছিল যে ডংসুকে মারা তার জন্য অনেক মুশকিল। সে নিজেও আহত ছিল, তাই নিজের কারে উঠে ডংসুর হাত থেকে বাঁচার জন্য তাকে নিজের কার দিয়ে হিট করে সে সেখান থেকে পালিয়ে যায়। ডংসুকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি যে ওই কিলার অনেক দূরে কোনো এক নির্জন জায়গায় গিয়ে নিজের ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করার জন্য নিজের ক্ষতের উপর স্টেপলার লাগাচ্ছিল। এর মাঝে ডংসুর অ্যাসিস্ট্যান্ট অন্য গ্যাংস্টারের গ্যাংয়ের উপর হামলা করিয়ে দেয়, এটা ভেবে যে নিশ্চয়ই ডংসুর উপর হামলা ওই লোকটাই করেছে। কিন্তু ডংসু পরের দিন জ্ঞান ফেরার পর তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে হামলা করার লোকটা অন্য গ্যাংয়ের কেউ ছিল না। আমার সব পরিশ্রম বেকার গেল। যে হামলা করেছিল সে তো এখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজের কার ওখানেই ফেলে দিয়ে নিজের চেহারা পাল্টানোর জন্য বেরিয়ে পড়েছে, আর নিজের লুক পাল্টানোর জন্য সে অন্য একটা লোককে মেরে তার কাপড় পরে নেয়। এদিকে ডংসু ও কিলারের খোঁজ বের করার জন্য কিলারের কারের ডিটেলস তার অ্যাসিস্ট্যান্টকে দেয়। তার যে কোনো মূল্যে কিলারকে নিজের কাছে চাই, কারণ তার এই হামলা ডংসুর রেপুটেশন পুরোপুরি নিচে নামিয়ে দিয়েছিল। একবার তার সাথে দেখা করার জন্য তেসুকও আসে। সে চাইছিল যে ডংসু যেন তার ওপর হওয়া হামলার একটা রিপোর্ট পুলিশকে লেখায়, কিন্তু ডংসুর পুলিশের ওপর একটুও ভরসা ছিল না। তেসুকো যখন ডংসুর জায়গা থেকে ফিরে যাচ্ছিল তখন সে ডংসুর কার দেখতে পায়। তার কারের পেছনেও একদম সেরকমই একটা ডেন্ট ছিল যেরকমটা অন্য সব মার্ডার হওয়া কারের পেছনে ছিল। সে চলে যাওয়ার পর ডংসু ও তার লোকদের কিলারের স্কেচ দিয়ে তাকে খোঁজার কাজে লাগিয়ে দেয়। আর এরই মধ্যে কিলার করে ফেলেছিল তার আরও একটা অ্যাটাক। সে আরও একটা লোককে মার্ডার করে তার ট্রাক নিয়ে নিয়েছিল, কিন্তু তার এটা জানা ছিল না যে ওই ট্রাকে আরও একজন লোক আছে যাকে মারতেও সে একদমই দ্বিধা করেনি। তবে এই মার্ডারে তার একটা ভুল হয়ে যায়, তার চাকুটা ওই রাস্তাতেই পড়ে যায়। এই কিলারকে যে কোনো মূল্যে তেসুক ধরতে চাইছিল। সে জানত যে এসব একটা সিরিয়াল কিলিং, আর তাকে ডংসুও ধরতে চাইছিল। তেসুক ডংসুর কাছে একটা ফেভার চেয়েছিল যে ডংসু যেন তার ওপর হওয়া হামলার রিপোর্ট পুলিশ স্টেশনে করে, কিন্তু ডংসু যখন সেটা করে না তখন কিছুক্ষণ পরেই তেসুকের বদলা নেওয়ার জন্য তার সব গ্যাম্বলিং স্টেশনে ওপেন রেড করিয়ে দেয়। আর তার এই কাজ দেখে ডংসু এবার তার সাথে দেখা করার জন্য তাকে নিজের জায়গায় ডাকে। এখানে তেসুক ডংসুকে বলে, আমি ওই কিলারকে ধরতে চাই,
ওই কিলার কোনো সাধারণ কেউ না, বরং একজন সিরিয়াল কিলার। আর এটা ডংসুরও মনে হচ্ছিল, কারণ এর আগে কেউ এতটা সাহসী ছিল না যে ডংসুর উপর হামলা করতে পারে। এই হামলার কারণেই ক্রাইম ওয়ার্ল্ডে ডংসুর রেপুটেশন দিনের পর দিন নিচে বেমে যাচ্ছিল, আর এই জিনিসটারই ফায়দা অন্য গ্যাংস্টাররা নিচ্ছিল। আর এসব কিছু ঠিক হতে পারত কেবল কিলারকে ধরেই। ডংসুর লোকেরা টানা কিলারকে খুঁজে যাচ্ছিল, আর ফাইনালি তারপর তারা কিলারের কার আর তার পড়ে যাওয়া চাকুটা পেয়ে যায়। এটা পাওয়ার পর তৃতীয়বারের মতো ডংসু তেসুককে নিজের কাছে ডাকে। এই জিনিসগুলোর মাধ্যমে কিলার পর্যন্ত পৌঁছানো ডংসুর জন্য একটু কঠিন ছিল, কিন্তু তেসুকের জন্য না, কারণ তাদের কাছে একটা ভালো ফরেন্সিক ল্যাব ছিল। সে তেসুককে বলে, দেখো, একজন গ্যাংস্টারের কাছে তার রেপুটেশন সবচেয়ে বড়, আর এই হামলার কারণে আমার রেপুটেশন অনেকটাই কমে গেছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কিলার ধরা পড়ুক, আর এতে তুমি আমার সাথ দেবে। এরপর কিলারকে যে আগে পাবে কিলার তারই হবে। তেসুক ভাবছিল যে সে কিলারকে ধরে আদালতে নিয়ে যাবে, আর এভাবে সে প্রমোশন পেয়ে যাবে। অন্যদিকে ডংসু ভাবছিল যে সে কিলারকে ধরে একদম কুকুরের মতো পিটিয়ে মারবে। তাদের ডিল ডান হওয়ার পর ডংসু তেসুককে জানায় যে তাদের দুজনের সব কথা রেকর্ড হচ্ছিল। যদি তেসুক কখনো তাকে ধোঁকা দিতেও চায়, তবে এই রেকর্ডিং তার বিরুদ্ধেই যাবে। যাই হোক, এবার ডংসু কিলারের স্কেচ আর তার সব জিনিস তেসুকের হাতে দিয়ে তাকে কাজে লাগিয়ে দেয়। এই সব ক্লু তেসুকের জন্য অনেক বেশি ম্যাটার করত। এবার তেসুক আর তার টিম মিলে গাড়ির ফরেন্সিক টেস্ট শুরু করে দেয়। অন্যদিকে ডংসু এই পুরো সিচুয়েশনের ফায়দা নিতে চাইল। সে তার অ্যাসিস্ট্যান্টকে অন্য একটা গ্যাংস্টারকে মারতে বলে, কারণ ওই লোকটা ডংসুর হারানো রেপুটেশনের অনেক বেশি ফায়দা নিচ্ছিল। তার অর্ডার মতো তার অ্যাসিস্ট্যান্ট অন্য গ্যাংস্টারকে রাতে ঘুমানো অবস্থায় মেরে ফেলে, সেটাও আবার কিলারের চাকু দিয়ে, যাতে ওই গ্যাংস্টারকে মারার দায়ও কিলারের উপর চলে যায়, আর কারো যেন ডংসুর ওপর একটুও সন্দেহ না হয়। এদিকে পুলিশ স্টেশনের ভেতরে কারের ফরেন্সিক রিপোর্টও চলে আসে। কারের ওপর থেকে পাওয়া ডিএনএ আগের সব মার্ডার কেসের সাথে ম্যাচ করছিল, আর সেই সাথে গ্যাংস্টারকে মারা চাকুটার সাথেও। এতে পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছে এই বিষয়টা কনফার্ম হয়ে গিয়েছিল যে এটা কোনো সাধারণ মানুষ না, বরং এই সব কেস একটা সিরিয়াল কিলারের। তাই এবার এই কেস সলভ করার জন্য পুলিশের পুরো ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে যায়। এবার তেসুক, যে কিনা গ্যাংস্টারের মার্ডারের রিপোর্ট পেয়েছিল, সে এই মার্ডার দেখে বুঝে যায় যে এই কাজ ডংসুরই, কারণ এই সিরিয়াল কিলার তো রাস্তায় চলা অচেনা মানুষদের মারত। এই রাগে সে ডংসুর কাছে যায়। সে ডংসুকে কিছু করার আগেই ডংসু উল্টো তাকে আছাড় মেরে ফেলে দেয়, আর তারপর তেসুকের সামনে কনফেস করে বলে, হ্যাঁ, আমি ওই গ্যাংস্টারকে মেরেছি, কিন্তু তুমি এই বিষয়টা প্রমাণ করতে পারবে না। তেসুকও এই বিষয়টা জানত, তাই সে গজগজ করতে করতে এখান থেকে চলে যায়। অন্যদিকে এবার শহরে এই মার্ডারের নিউজও ভাইরাল হয়ে গিয়েছিল। সিরিয়াল কিলারও এই নিউজ দেখছিল, আর এবার তার অনেক রাগ উঠছিল, কারণ এখন তার ধরা পড়ার চান্স বেশি ছিল। আর দ্বিতীয় কথা হলো, এমন একটা মার্ডার তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল যেটা সে করেইনি। তাই সে গ্যাংস্টারের শেষ কৃত্যে যায়, আর গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্টকে একটা লেটার দিয়ে আসে, যেটাতে লেখা ছিল যে গ্যাংস্টারের মার্ডার অবশ্যই আমার চাকু দিয়ে হয়েছে, কিন্তু আমি করিনি। সে এখানেই বসে থাকা ডংসুর দিকে ইশারা করে দেয়, আর এরপর কিলার এখান থেকে চলে যায়। আর সে এখান থেকে গিয়েই তার আগের নিয়মে আরও একটা মার্ডার করে বসে, যেটার ইনভেস্টিগেশনও তেসুক করছিল, সেটাও আবার ডংসুর সাথে মিলে। এরা কার থেকে ফিঙ্গারপ্রিন্ট খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই ডংসুর এই পার্কিং লটের ভেতরে অন্য গ্যাংস্টারের লোকেরা তাদের বসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তার ওপর হামলা করে বসে। এই লোকগুলো অনেক বেশি ছিল, কিন্তু তারপরেও ডংসু আর তেসুক একটুও ঘাবড়ায় না, আর দুজন একাই এদের সবাইকে অনেক সাহসের সাথে মেরে মাটিতে শুইয়ে দেয়। যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় যে যেই ফিঙ্গারপ্রিন্ট কার থেকে পাওয়া গিয়েছিল, সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টও চলে এসেছিল। এই ফিঙ্গারপ্রিন্ট যেই লোকের ছিল, তার মিসিং রিপোর্ট তো কয়েক বছর আগেই ফাইল করা ছিল, কিন্তু তারপরেও তেসুক ইনভেস্টিগেশন করতে চাইছিল। তাই সে তার আইডি কার্ডে দেওয়া অ্যাড্রেসে চলে যায়। তার বাড়িতে অদ্ভুত সব গ্রিন কালারের জিনিস ছিল, আর অনেক বই ছিল যেগুলো ডেভিল বা শয়তান রিলেটেড ছিল। এমনও হতে পারে যে সে এই সব মার্ডার ডেভিল বা শয়তানদের খুশি করার জন্য কোনো স্যাক্রিফাইস বা বলি হিসেবে করছিল। এখানে একটা পিকচার পাওয়া যায় যেটা হুবহু ডংসুর বানানো কিলারের স্কেচের সাথে ম্যাচ করছিল। এটা অনেক বড় একটা ক্লু ছিল। তেসুক সাথে সাথে নিজের অফিসে যায় আর এই লোকের ব্যাপারে বাকি সব ইনফরমেশন বের করতে বলে। এরপর তেসুক ডংসুকে কল করে যে এই সময় একটা মিটিংয়ে ছিল। মিটিংয়ে একটা লোক যখন তাকে অপমান করে, তখন ডংসু তাকে এতগুলো থাপ্পড় মারে যে ওই লোকটা ওখানেই মরে যায়।
এরপর সে তেসুকের কল রিসিভ করে। তখন তেসুক তাকে জানায় যে তোমাকে আমি একটা লোকের ভয়েস সেন্ড করেছি, সেটা শোনো আর বলো এটা কি সেই কিলারই ছিল। তার আওয়াজ শুনে ডংসু এটা 100% কনফার্ম করে দেয় যে ওই কিলারই ছিল। তার ব্যাপারে আরও ইনফরমেশন বের করা হয় আর তারা জানতে পারে যে এই কিলারের নাম ক্যাং ইয়ং। অনেক ইনফরমেশন জোগাড় করার পর তারা জানতে পারে যে এই কিলারের যে বাবা ছিল সে একজন সাইকো মানুষ ছিল। সে তাকে অনেক মারধর করত, আর এরকমই সাইকোলজিক্যাল রিজন বা মানসিক কারণগুলোর জন্যই এই কিলার বাকি সব মানুষকে মার্ডার করে বাড়াচ্ছিল। এবার তেসুক যে কিলারের ফটো তার বাড়ি থেকে পেয়েছিল সেটা সে ডংসুকে দেয়, আর ডংসু এই পিকচার তার পুরো গ্যাংকে দিয়ে দেয়। আর সবাই এবার কিলারকে খুঁজতে শুরু করে। সবাই মিলে শহরের এক এক জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কিন্তু তারা কোনো ক্লু পায়নি। ডংসু এবার এই ব্যাপারটা নিয়ে অনেক রেগে যায়। তার কিলারকে ধরার জন্য খুব তাড়া ছিল, এই জন্য সে তেসুকের সাথে মিটিং করতে চাইছিল। সেই উদ্দেশ্যেই সে রাস্তায় এসে দাঁড়ায়। সে এখনও তেসুকের অপেক্ষাই করছিল। তখনই বাস স্টপে তার একটা বাচ্চা মেয়ের উপর চোখ পড়ে। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, বাচ্চাটা বৃষ্টিতে ভিজছিল। ডংসু তখন মেয়েটিকে নিজের ছাতা দিয়ে দেয়। এতক্ষণে এখানে তেসুকও চলে আসে, যে ওই মেয়েটিকে বলে অচেনা মানুষদের কাছ থেকে কোনো জিনিস নিতে নেই, তারা গ্যাংস্টারও হতে পারে। যার জবাবে বাচ্চাটা বলে আমার তো আপনাকেই গ্যাংস্টার মনে হচ্ছে। আর এটা শুনে ডংসু হাসতে শুরু করে। এরপর বাসও চলে আসে আর বাচ্চাটা বাসে উঠে পড়ে। সে বাসে বসেও ডংসুকে থ্যাঙ্কস জানায়। আর এখানে একটা জিনিস আমরা নোটিস করি যে ওই একই বাসে সেই সিরিয়াল কিলারও বসেছিল। রাতে ডংসুর সব গ্যাংস্টার আর পুলিশের সব ডিটেকটিভরা মিলে খাবার খাচ্ছিল আর এই বিষয়ে ডিসকাস করছিল যে কিভাবে কিলারকে খুঁজে বের করা যায়। তখনই টিভিতে তার একটা নিউজ দেখতে পায় যে ওই সিরিয়াল কিলার আরও একটা মার্ডার করে দিয়েছে। এই মার্ডার সাইটেই ডংসু নিজের ছাতা দেখতে পায়, আর সে চিনে যায় যে কিলার ওই বাচ্চাটিকেই মার্ডার করেছে যার সাথে সে সকালে দেখা করেছিল। এটা দেখে সে অনেক কষ্ট পায়। এই রিপোর্ট থেকে সব ডিটেকটিভ বুঝে যায় যে যদি কিছুক্ষণ আগেই কিলার মার্ডার করে থাকে তবে নিশ্চয়ই সে আশেপাশেই কোথাও আছে। তাই ডংসুর সব লোক আর পুলিশের সব ডিটেকটিভ তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। শহরের আনাচে কানাচে সব জায়গায় তারা খোঁজে, মোটেল, শপিং মল, সব জায়গায় তাকে খোঁজে। শেষমেশ তারা এমন একটা মোটেলে এসে পৌঁছায় যার ওনার তাদের এটা কনফার্ম করে দেয় যে কিলার এখানেই আছে। তবে আপাতত সে মোটেলে ছিল না, তাই সবাই মিলে তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক রাতে কিলার সেখানে আসে। সবাই অধীর আগ্রহে তার অপেক্ষা করছিল, কিন্তু আসার সাথে সাথেই কিলার ঝামেলাটা আজ করতে পারে। সে বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, তাই সে সাথে সাথে গাড়ি ঘোরায় আর এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এবার ডংসু আর তেসুকের পুরো টিমও তার পেছনে লেগে পড়ে। অনেক দূর পর্যন্ত এরা তার পিছু নেয়, আর অবশেষে 3টে আলাদা আলাদা রাস্তা থেকে এসে এরা কিলারের গাড়ির ওপর হামলাই করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য কিলার কার থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। আর এই লোকগুলো গাড়ি থেকে নেমে তার পেছনে ছুটতে শুরু করে। কিলার তাদের হাতে ধরা পড়ছিল না। তখন ডংসু তেসুককে আলাদা আলাদা ডিরেকশনে যাওয়ার ইশারা করে, কিন্তু তাদের আলাদা হওয়ার ফায়দা কিলার তুলে নেয়। সে এখানে ডংসুর একসঙ্গীকে মেরে ফেলে। মরতে মরতেও ডংসুর এই অ্যাসিস্ট্যান্ট ডংসুর প্রতি নিজের বিশ্বস্ততা বজায় রাখে আর অনেক সাহস করে। সে এই কথাটা বলে দেয় যে কিলার কোন দিকে পালাচ্ছে। তার বলা ডিরেকশনে গিয়ে ডংসু একটা বারে পৌঁছায়। সেখানে সে দেখে যে দুটো মেয়ে গান গাইতে গাইতে কাঁদছে। সে বুঝে যায় যে ভেতরে নিশ্চয়ই কিলারই আছে। কিলারও ভেতরে ডংসুর জন্যই অপেক্ষা করছিল। তার প্ল্যান ছিল যে সে আসার সাথে সাথেই ডংসুর উপর হামলা করবে আর ডংসুকে মেরে ফেলবে। কিন্তু ডংসু তার চেয়েও অনেক বেশি চালাক ছিল। সে প্রথমেই মেয়েগুলোকে সাইডে সরে যাওয়ার ইশারা দেয়, আর তারপর মেয়েদেরকে চুপচাপ কিলারের ব্যাপারে জিজ্ঞেস করে। তারা ওয়াশরুমের দিকে ইশারা করে। কিলার ওয়াশরুম থেকে বেরিয়ে ডংসুর উপর হামলা করার আগেই ডংসু দরজা ভেঙে কিলারের ওপরই হামলা করে দেয়, আর দরজার ওপর দিয়ে মারতে মারতে কিলারকে এমন বাজে অবস্থায় পৌঁছে দেয় যেন সে মরার কাছাকাছি চলে গেছে। এরপর সে কিলারকে পা ধরে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যায়। তেসুক তাকে ডাকতেই থাকলো, কিন্তু ডংসু তার সব ডাক, সব কথা ইগনোর করে দেয়। ডংসু এই কিলারকে, এই শয়তানটাকে তার ওয়্যার হাউসে নিয়ে যায়। সে সেখানে গিয়ে ডেভিল মানে এই কিলারটাকে অনেক মারে, খুব মারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিলার শুধু পাগলদের মতোই হেসে যাচ্ছিল। এর আগেই যে সে মারতে মারতে কিলারটাকে মেরেই ফেলত, হঠাৎ করে এখানকার কাঁচ ভেঙে যায় আর কেউ ডংসুর ওপর নিজের কার উঠিয়ে দেয়। এটা তেসুক ছিল, যে কিলারকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। তার এই হামলায় ডংসু অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সে কিলারকে এখান থেকে নিয়ে যায়। তেসুক এবার কোনো অ্যাওয়ার্ডের মতো এই কিলারকে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছিল, আর সবাই তাকে অনেক অবাক হয়ে দেখছিল। মিডিয়াতে এই নিউজ ছড়িয়ে পড়েছিল যে ফাইনালি পুলিশ কিলারকে ধরে ফেলেছে। এখানে আমরা এটাও জানতে পারি যে এই কিলারকে ধরার পর তেসুক ডংসুর অনেকগুলো গ্যাম্বলিং স্টেশনের উপর রেইড করে আর তার বিজনেস প্রায় বন্ধই করে দেয়। কিন্তু এটারও খুব একটা ফায়দা তেসুকের হয়নি, কারণ তার প্রমোশন নির্ভর করছিল এই ব্যাপারটা প্রমাণ করার ওপর যে সে যে লোকটাকে ধরে এনেছে সেই আসল সিরিয়াল কিলার। সে তার সাথে অনেক ইনভেস্টিগেশন করে, অনেক মাথা খাটায়, কিন্তু সে নিজেই অনেক হতাশ হয়ে পড়ে।
কারণ সামনের কিলারটা একদম চুপচাপ ছিল আর পাগলদের মতো হাসছিল। তেসুকির কাছে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না, এমনকি সে হাতের ফিঙ্গারপ্রিন্টও মুছে ফেলেছিল, যাতে তাকে মার্ডারের কোনো কিছুর সাথেই মেলানো না যায়। আসলে সে এই সব মার্ডার অনেক প্ল্যান করেই করেছিল। এই সব কথাই সে কোর্টে জজকে বলে যে আমি নির্দোষ, আমি একজন সাধারণ ছেলে, আমার সাথে এমনটা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমার চেহারা কিলারের সাথে মেলে, কিন্তু তাই বলে আমি কিলার তো হতে পারি না। জজেরও তাকে সাজা দিতে দ্বিধা হচ্ছিল, আর তাকে নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেতে দেখে ভিকটিমদের ফ্যামিলির সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এই সব লোক জাস্টিস বা বিচার চাইছিল। তখনই প্রসিকিউটর জজের কাছে পারমিশন নেয় একজন শেষ সাক্ষীকে ডাকতে। এই সাক্ষী আর কেউ নয় বরং ডংসুই ছিল, একমাত্র সাক্ষী, একমাত্র ভিকটিম যে এই কিলারের হামলা থেকে বেঁচে ফিরেছিল। সে এখানে কিভাবে এসেছিল তার পেছনেও একটা গল্প ছিল। তেসুকের কাছে এই কিলারের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, অথচ সে এই কিলারকে শাস্তি দেওয়াতে চাইছিল। এই জন্য সে ডংসুর কাছে যায়। সে ডংসুকে বলে, আমাদের দুজনের উদ্দেশ্য সেম, আমরা দুজনই এই কিলারকে ধরাতে চাই। তাহলে এটাই কি ভালো হবে না যে আমরা এর জন্য আইনের সাহায্য নিই? ডংসু যখন মানতে চায় না, তখন তাকে ব্ল্যাকমেল করার জন্য তেসুক একটা রেকর্ডিং প্লে করে, যেখানে ডংসু কনফেস করেছিল যে সে তার শত্রু গ্যাংস্টারকে মেরেছে। এটা শুনে ডংসুর কাছে তেসুকের কথা মানা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সেই কারণেই ডংসু আজকে কোর্টে বসে আছে। সে একদম সততার সাথে নিজের বয়ান রেকর্ড করায় যে সেদিন এই লোকটাই ছিল যে আমার ওপর হামলা করেছিল। ডংসুর কথায় বাধা দিয়ে কিলারের উকিল বলে, আমরা একজন গ্যাংস্টারের কথাই বিশ্বাস করতে পারি না। এর জবাবে ডংসু বলে, যদি তোমার ফ্যামিলির কাউকে মারত তাহলে হয়তো তখন তুমি এমন কথা বলতে না। তার কথা শুনে কিলার হাসতে শুরু করে, আর এতে ডংসুর অনেক রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে নিজের শার্ট খুলে ফেলে। সে আদালতে পুরো হামলার স্টোরি জানায় আর দেখায় কোথায় কোথায় কিলার তার ওপর হামলা করেছিল। এরপর সে আদালতে একটা স্কেচও দেখায় যেটা হামলার পরপরই ডংসু বানিয়েছিল। এখানে ডংসু আদালতে একটা লেটার বা চিঠিও দেখায় যেখানে লেখা ছিল যে মার্ডার আমার চাকু দিয়েই হয়েছে। এই সময় ডংসু লেটারের দ্বিতীয় অংশটা ছিলে ফেলেছিল, যেখানে লেখা ছিল যে মার্ডার আমি করিনি। নিজের কথায় বিশ্বাস করানোর জন্য ডংসু জজকে বলে, আপনি চাইলে এই ছেলের শার্টটা খুলে দেখতে পারেন, কারণ ওই রাতে আমিও এই লোকটার বুকে হামলা করেছিলাম। পুলিশ যখন চেক করে তখন দাগ ঠিক ওখানেই ছিল যেখানে ডংসু বলেছিল, আর এভাবে ডংসুর বয়ানের কারণে কিলারকে যাবজ্জীবন বা সারা জীবনের জন্য সাজা দিয়ে দেওয়া হয়। সেই সাথে ডংসু, যে কিনা একজন গ্যাংস্টার ছিল, এখানে আদালত তাকেও তার খারাপ কাজের জন্য সাজা শুনিয়ে দেয়। কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো, ডংসুর দেওয়া সাক্ষীর কারণে তার সাজা অনেকটাই কমে গিয়েছিল, আর এই সব কিছুর ফলে এবার তেসুকও প্রমোশন পেয়ে গিয়েছিল। ডংসু এবার জেলে যায়, যেখানে অনেক লোক তাকে মাথা ঝুঁকিয়ে সালাম করে। এখানেই দূরের বেঞ্চে আমাদেরকে একটা লোক দেখানো হয় যে ওখানে বসে বই পড়ছিল। এটা আর কেউ নয় বরং সেই সিরিয়াল কিলারই ছিল যাকে দেখে ডংসু হাসছিল। আসলে নিজের কনফেশন রেকর্ড করানো, নিজেরই অপরাধে জেলে আসা, এই সবটাও ডংসুরই প্ল্যান ছিল, কারণ সে কসম খেয়েছিল যে তার ওপর হামলা করা লোকটাকে সে নিজে মারবে। আর তেসুকের সাথে কাজ করার শর্ত সে এটাই রেখেছিল যে আদালত সাজা শোনানোর পর কিলারকে আইন মারবে না, বরং সে নিজে মারবে, যেটাতে তেসুক রাজি হয়ে গিয়েছিল। এই প্ল্যান অনুযায়ী তেসুক তাকে ওই জেলেই রাখে যেখানে আগে থেকেই কিলার ছিল। এই জন্যই তো ডংসু এখন অনেক খুশি ছিল। সে হাসতে হাসতে একটা দড়ি নিয়ে ওয়াশরুমে যায় যেখানে কিলার আগে থেকেই গোসল করছিল। ডংসুকে দেখে তার গলা শুকিয়ে আসতে থাকে। ডংসু মুচকি হেসে তাকে বলে, চলো ওই খেলাটা শেষ করি যেটা আমরা শুরু করেছিলাম। অর্থাৎ এটা পরিষ্কার ছিল যে এখানে ডংসু তাকে মেরেই ফেলবে, আর তার আগেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।